অন্নদাতা অন্নদাতা তোমাদেরই অন্নদাতা, মাথার ঘাম পায়ে ফেলে আহার যোগাও চাষি ভাই, নিত্য তোমার পাশে দাঁড়ায় কে যেন হে চাষি ভাই অন্নদাতা। নবপ্রথায় চাষ করিয়া নতুন বীজের খোঁজ আনিয়া অধিক ফসল ঘরে তুলতে সূচনাকে দেয় অন্নদাতা। শস্য রক্ষা পশুপালনে বিজ্ঞানেরই অনুসরণে উন্নতির শিখরে তোমায় এগিয়ে কে দেয় অন্নদাতা। বঙ্গ কৃষক ভারত মাতার মুকুটমণি হবে, সেই লক্ষ্যে পৌঁছে দিতে সহায় কে বা হবে অন্নদাতা। অন্নদাতা অন্নদাতা তোমাদেরই অন্নদাতা। রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। শুরুতেই দেখুন আজকের হেডলাইন্স। চন্দ্রমল্লিকা ফুল চাষের অভিজ্ঞতা, আলু চাষের উন্নত প্রযুক্তি, মটরশুঁটি চাষের অভিজ্ঞতা, আমাদের রাজ্যের প্রধান অর্থকরী ফসলটি হলো আলু। এ রাজ্যে বেশিরভাগ আমন ধান ওঠার পরে সেই জমিতে আলু চাষ করা হয়। এই ফসলটির চাষে প্রাথমিক খরচ বেশি হয়ে থাকে রাসায়নিক সার ও উন্নত মানের বীজ আলুর জন্য। আলু চাষে উন্নত প্রযুক্তি অবলম্বন না করলে স্বল্প মেয়াদী শীতে এর ভালো ফলন পাওয়া খুব কঠিন। বিজ্ঞানসম্মত প্রযুক্তিতে আলু চাষের বিষয়ে জানালেন কৃষ্ণনগর কৃষি গবেষণা খামারের কৃষি অধিকর্তা ডক্টর শান্তনু দে। রাজ্যে যে সমস্ত কৃষকরা রবি ফন্দে আলুর চাষ তৈরি করবেন তাদের সবচেয়ে প্রথমে নজর দিতে হবে যাতে তারা ভালো বীজ সংগ্রহ করতে পারেন। যে আলু চাষের ক্ষেত্রে যা উৎপাদন খরচ তার অর্ধেক খরচ হয় হচ্ছে আলু বীজ সংগ্রহ করতে। তো সেই বীজ যেন গুণমানের হয় সেইটার জন্য প্রথমেই রোগ মুক্ত নিরোগ বীজ সার্টিফাইড সিড হলে অবশ্যই দেখতে হবে যাতে আমি সার্টিফাইড বীজ যদি জোগাড় করা যায় সবচেয়ে ভালো। রোগমুক্ত বীজ গুণমানের বীজ জোগাড় করা এটা হচ্ছে প্রথম কাজ। এরপরে যে কাজগুলো চাষিদের করতে হবে সেটা হচ্ছে ধসা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ রোগ যেটা প্রভূত ক্ষতি করে দিতে পারে। এর জন্য প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে আলু বীজকে শোধন করে লাগানো। এবং আমরা যেটা বলি যেটা আমাদের ম্যানকোজেব জলে গুলে 2.5 থেকে 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে ডাব্বার মধ্যে আলু বীজকে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে এবং ভিজিয়ে রাখার পর ওটাকে তুলতে হবে, তুলে ছায়াতে শুকিয়ে নিয়ে এবার আলু বীজটা লাগাতে হবে। আলু বীজ চাষ করতে গেলে বা আলু চাষ করতে গেলে বীজ শোধন কিন্তু একটা আবশ্যকীয় কাজ। এরপরে যে কাজগুলো সেগুলোতে কৃষকরা করেই থাকেন, এটা নতুন করে বলার কিছু নেই। ভালো করে চাষ দিতে হবে, মাটি ঝুরঝুরে করতে হবে, যতটা সম্ভব বিঘে প্রতি আপনার 500 থেকে 1000 কেজি অবধি গোবর সার দিতে পারলে ভালো। সেই গোবর সার দিতে হবে। মাটিতে যখন গোবর সার দেবেন তার আগে ট্রাইকোডার্মা ভিরিডি সেটা আপনাকে বিঘায় 2 থেকে 2.5 কেজি গোবর সারের সাথে মিশিয়ে ভালো করে ছড়িয়ে দিন। তাহলে পরে আপনার আলুতে রোগের সংক্রমণের সম্ভাবনা অনেকটা কমে যাবে। তো এইভাবে আমরা আলুর জন্য জমিটা তৈরি করছি। জমিটা তৈরি করার পর আমরা আমাদের ক্ষেত্রে যেরকম লাগে 18 ইঞ্চি 6 ইঞ্চি দূর আমরা আলু বসাবো। আলু কিন্তু না কেটে লাগাতে পারলেই ভালো, যদিও এটা বলা যতটা সহজ বীজের দামের জন্য ততটা সম্ভব না। কিন্তু যদি আলু কেটে লাগান তাহলে এইটা সতর্কতা রাখবেন যে বটিটা দিয়ে বা যে দাঁটা দিয়ে আলুটা কাটা হচ্ছে সেটা যেন মাঝে মাঝে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে শোধন করে নেওয়া হয়, তাহলে রোগ সংক্রমণের সম্ভাবনা কমে যাবে।
এরকমভাবে আলুটাকে সতর্কতার সাথে জমিতে বসাবেন। এরপরে যে কাজগুলো আছে আলু চাষের ক্ষেত্রে, যেমন সব চাষের ক্ষেত্রে থাকে, সার প্রয়োগ অন্তত 2 বস্তা 10-26 দেওয়ার প্রয়োজনীয়তা থাকে, এবং তারপরে ইউরিয়া 2টো চাপানে দিতে হয়, যে হেক্টর প্রতি 200 কেজি 150 কেজি 150 কেজি। তো এই হিসাবে করলে আমরা যে কোনো মূল সার, যে কোনো সার দিয়ে কিন্তু এটাকে পূরণ করতে পারি। মানে আমি ইউরিয়া, ফসফেট, পটাশ, যেটাকে আমরা বলছি ইউরিয়া, সিঙ্গেল সুপার ফসফেট, মিউরেট অফ পটাশ দিতে পারি, অথবা অন্য মানে ইউরিয়া, ডিএপি এবং কিছু পটাশের কম্বিনেশনে দিতে পারি। যাই দিই না কেন, এমন নয় যে 10-26 ছাড়া 26-26 ছাড়া আলু চাষ হবে না, কিন্তু আমার মোট যে খাবার পরিমাণ, যেটা আমি বললাম নাইট্রোজেন, ফসফেট, পটাশ, সেটা হচ্ছে হেক্টর প্রতি 200 কেজি 150 কেজি 150 কেজি, এটা হচ্ছে আলু চাষের জন্য লাগবে। এবং আলু চাষ করতে গেলে আমি যেটা বারবারই বলছি যে সতর্ক থাকতে হবে যাতে রোগ পোকা সংক্রমণ হচ্ছে কিনা। যদি স্যাঁতস্যাঁতে আবহাওয়া হয়, বৃষ্টি হয়, তাহলে কিন্তু ধসা রোগ লাগার মানে সম্ভাবনা বাড়বে। সেরকম ক্ষেত্রে রোগ লাগুক না লাগুক, 1-2টো স্প্রে, যেটাকে আমরা বলি মানে প্রোফাইল্যাকটিক স্প্রে, কপার ঘটিত ওষুধ অথবা ডাইথেন M45 জাতীয় ওষুধ, ম্যাঙ্কোজেব জাতীয় ওষুধ, এগুলো 1-2টো স্প্রে কিন্তু রোগ লাগুক বা না লাগুক আমাদের দিয়ে দিতে হবে। জমি নিয়মিত পরিদর্শন করতে হবে। আলুর ক্ষেত্রে পোকা খুব একটা বড় সমস্যা না, যদি না মাটিতে কোনো কাটুই পোকা ঠোকা থেকে যায়। আর বীজ যদি গুণমানের হয় তাহলে তো ভাইরাস মুক্ত বীজই পাবেন আপনি। কিন্তু এছাড়া যেটাকে আমরা ভাইরাস রোগ মানে কুটে রোগ ইত্যাদি বলে থাকি, সেরকম যদি রোগের সংক্রমণ দেখা যায় তাহলে পরে কিন্তু সেই গাছটাকে তুলে ফেলতে হবে, তুলে ফেলে জমি থেকে সরিয়ে নিয়ে পুড়িয়ে দিতে হবে এবং মাটিতে পুঁতে দিতে হবে, অথবা মাটিতে পুঁতে দিতে হবে। আরেকটা জিনিস হলো যে এই সংক্রমণ যদি দেখা যায় জমিতে, যদি এই ভাইরাসের সংক্রমণ দেখা যায়, ভাইরাস নিজে নিজে তো ছড়ায় না, ভাইরাস বাহকের মাধ্যমে ছড়ায়। তো বাহকের মাধ্যমে যাতে এটা না ছড়ায় সেই জন্য ওই রোগ দেখা দিলে তার আগে সাথে সাথে যে কোনো সিস্টেমিক ইনসেকটিসাইড, যেমন ইমিডাক্লোরাপিড আছে বা আরও অন্যান্য কিছু আছে, সেই ওষুধ স্প্রে করে দিতে হবে এবং রোগাক্রান্ত গাছটাকে তুলে ফেলে পুড়িয়ে দিতে হবে। আলুর ক্ষেত্রে যে সেচ আমরা প্রয়োগ করি সেটা তো আপনারা জানেন যে মানে খুব যে সেচ লাগে এমন নয়, 3-4টে সেচেই আলু হয়ে যায়। সেরকমভাবে মানে জমিতে জল দিতে হবে এবং পরিচর্যা করলে আমরা আশা করতে পারি যে বিঘা প্রতি 100 করে বস্তা ফলন আমরা নিশ্চয়ই পেতে পারি এবং আমাদের চাষের মুখে হাসি ফোটাতে পারি। এখন একটু বিরতির পর থাকছে চন্দ্রমল্লিকা ফুল চাষের অভিজ্ঞতা। বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। শীতকালীন ফুলের মধ্যে ডালিয়া ও চন্দ্রমল্লিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। চন্দ্রমল্লিকা ফুলের কদর এখন পাশাপাশি রাজ্যেও দেখা যাচ্ছে। বড় জাতের চন্দ্রমল্লিকা ফুলের বাজারে বেশ ভালো চাহিদা থাকে। চন্দ্রমল্লিকার ভালো ফুল পেতে হলে সুসংহত মাধ্যমিক পরিচর্যা প্রয়োজন। নদিয়া জেলার রানাঘাট 2 নম্বর ব্লকের প্রগতিশীল চাষী রাজীব বিশ্বাস বেশ কয়েক বছর ধরে এই মরশুমি ফুলটির চাষ 1 বিঘা জমিতে করে চলেছেন। তিনি চন্দ্রমল্লিকা ফুল চাষের অভিজ্ঞতা জানালেন। আমি বেশ কয়েক বছর ধরে চন্দ্রমল্লিকা চাষটা করে আসছি। চন্দ্রমল্লিকা চাষ সাধারণত শীতকালীন ফুল হিসেবে আমরা ব্যবহার করে থাকি। এটা আমরা বর্ষার সময় এটা লাগাতে হয়। আমি এই চন্দ্রমল্লিকাটা লাগিয়েছি ভাদ্র মাসের প্রথম দিকে। তা আমি এই যখন জমিটা প্রস্তুত করেছি, জমিটা 3বার চাষ দিয়েছি, পাওয়ার টিলার দিয়ে আবার বড় ট্রাক্টর দিয়ে 3বার চাষ দিয়ে মাটিটাকে খুব সুন্দর করে তৈরি করেছি। বিঘা প্রতি 50 বস্তা গোবরের সার এবং কিছু নিমখোল ব্যবহার করি। রাসায়নিক সার খুব অল্প পরিমাণে 10-26 বিঘা প্রতি 20 কিলো পরিমাণে দিয়ে আমরা বেডটাকে প্রস্তুত করি। আর বর্ষার সময় বেশি সার দিলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে বলে আমরা চাপান হিসাবে খুব সামান্য বিঘা প্রতি 7 থেকে 8 কিলো সার খুবই সামান্য পরিমাণ দিয়ে আমরা
গাছের গোড়াগুলোকে বাঁধিয়ে দিই। এর পরবর্তীতে আর সার দেওয়ার প্রয়োজন হয় না। আমাদের মূল সার এবং পরবর্তীতে যে চাপান সার দেওয়া হয় সেই সার থেকেই আমাদের ফুল গাছটা পুরোপুরি তৈরি হয়ে যায়। এই সময় বৃষ্টির বেশি থাকে বলে জল নিকাশি ব্যবস্থাটা আমার খুব ভালো রাখতে হয়। সেই কারণে যে চন্দ্রমল্লিকার বেডটা করি 2 হাতের বেড দিই, আমরা মধ্যে যে নালাটা করি সেটা 1 হাতের থাকে। 1 বিঘা জমি রেডি করি। রেডি করার পরে আমরা সাধারণত জিরাট থেকে আমরা চারাগুলো সংগ্রহ করি। এই চারাগুলো আমি বিঘা প্রতি 12,000 চারা আমরা লাগাই। সাদা এবং হলুদ জাত 2 রকম লাগাই, তবে বর্ষার সময় আমরা সাদাটাই লাগিয়েছি। এবার ম্যাঙ্কোজেব দিয়ে শিকড়ের গোড়াটা একটু শোধন করে নিয়ে আমরা লাগিয়ে দিই। আমরা 5-6 ইঞ্চি পর পর এক বেডে 4 লাইন করে দিই। এটা যখন চারাটার বয়স 15 থেকে 20 দিন বয়স হয় তখন আমরা চারার আগা থেকে ডগাটাকে কেটে দিই। কাটার কারণ হচ্ছে ওটা কাটার পরে ওখান থেকে ডালগুলো ওখান থেকে 3 থেকে 4টে ডাল ছাড়ে। আবার সেটা যখন বড় হতে থাকে, গাছটা যখন আবার 7 থেকে 8 ইঞ্চির ওপরে আবার ডাল হয় তখন আমরা সেখান থেকেও আবার আগাগুলো কেটে দিই। তার ফলে আমরা একটা গাছ থেকে 10 থেকে 12টা ডগা পাই। সেই 10 থেকে 12টা ডগায় আমরা ফুল পেতে পারি। একটা গাছ থেকে আমরা 10 থেকে 12টা ফুল পাই। আর এটা বর্ষার সময় যেহেতু আমরা ফুলের চারাটা লাগাই, এই সময় পচার খুব সম্ভাবনা থাকে বলে আমরা বিভিন্ন ধরনের পচার ওষুধ দিয়ে থাকি। ডাইথেনেম, কবজ, এই ধরনের বেশ কিছু ওষুধ লিটারে 2 গ্রাম করে পচার ওষুধ দিই। এবং শিকড়ের সমস্যা হয় বলে অনেক সময় রুটোজ আমরা এই সময় ব্যবহার করে থাকি। জমি প্রস্তুত করার সময় যে মূল সারটা দিলাম তার থেকে আমরা 20 থেকে 30 দিন পর কি এক মাস পর আমরা চন্দ্রমল্লিকার সারটা দিই, চাপান সারটা দিয়ে থাকি। চারাটা লাগানোর পর থেকে আমরা 90 থেকে 100 দিন পরে আমরা একটা ফুলটা পাই। আমাদের এই ফুল এখান থেকে কাটিং আমরা জমি থেকেই করে সেটাকে প্যাকেটজাত করি। সেটা এখান থেকে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন স্টেটে আমরা বিক্রি করি। কি লাভজনক, আমরা এইটা প্রথম চাষ থেকে শুরু করে আমরা যদি ফুল তৈরি পর্যন্ত ধরি, আমাদের বিঘা প্রতি 80 থেকে 90,000 টাকা খরচা হয়। একটা গাছ থেকে যদি আমি 10টা 8টা ফুল পাই, আমার টোটালে দেখা যায় আমি 1 বিঘা থেকে 1 লাখ কি 1,05,000 এরকম ফুল পাই। কোনো সময় দেখা গেছে 4 টাকা 5 টাকা পিস বিক্রি হয়, কোনো সময় 2 টাকা পিস বিক্রি হয়। আমি গড় করে দেখেছি আমার 1 বিঘেতে আমি 3 থেকে 3.5 লক্ষ টাকা, কোনোবার 4 লক্ষ টাকা আমি বিক্রি করতে পেরেছি। তা আমি দেখা যাচ্ছে যে আমি 1 বিঘেতে আমি 1 লাখ টাকা কি 90,000 টাকা খরচা করে আমি 3 থেকে 4 লাখ টাকার উপরে বিক্রি করতে পারছি। ফুলটা আমি লাগানোর পর থেকে ফুল পাওয়া পর্যন্ত আমার 4 মাস সময় লাগে। 4 মাসে আমি এটা 1 লাখ টাকা আমার 1 বিঘেতে খরচা করে আমি 4 লাখ টাকা পর্যন্ত বেচাকেনা করতে পারছি। চন্দ্রমল্লিকার যেহেতু আমি বর্ষায় লাগিয়েছি, এই সময় সেচের খুব একটা প্রয়োজন হয় না। তবুও যদি খরা যদি দেখা দেয় তখন আমরা নালিতে হালকা পরিমাণ জল দিয়ে জলটাকে ছেঁকে দিতে হবে। কোনো সময় এটা নজর রাখতে হবে চন্দ্রমল্লিকাতে যেন কোনো সময় জল না জমে। জল জমলে চারাটা মরার সম্ভাবনা প্রবল। জাপ পোকা যাতে না লাগে সেই জন্য আমাদের জাবের ওষুধটা দিতে হয়। এছাড়া ফুলটা যখন তৈরি হয় বিভিন্ন রকম লেদা পোকা কিংবা সাদা মাছি, কিছু আছে কড়ি কেটে দেয়, সেই ধরনের কিছু পোকা, এইসব পোকার উপদ্রব থেকে বাঁচার জন্য আমাদেরকে পোকার ওষুধ দিতে হয়। এবারে দেখুন অন্নদাতা হেল্পলাইন। দর্শকেরা আমাদের কাছে বিভিন্নভাবে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়ে সাজানো হলো অন্নদাতা হেল্পলাইন। অন্নদাতা দপ্তরে বাঁকুড়া জেলার বরজোড়া থেকে ফোন করেছেন ঈশ্বর ধীবর। তিনি পোনা মাছ চাষ করেছেন। এখন তার পুকুরের কিছু মাছের গায়ে লাল দাগ রোগ দেখা দিয়েছে। কিভাবে মাছকে এই রোগের হাত থেকে রক্ষা করবেন সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। ঈশ্বরবাবু, আপনার এই প্রশ্নের উত্তরে আপনাকে অন্নদাতার কৃষি বিশেষজ্ঞের পরামর্শ জানাচ্ছি। মাছ যেসব রোগের দ্বারা আক্রান্ত হয় তার মধ্যে মাছের গায়ে লাল দাগ রোগ একটি। এই লাল দাগ রোগটি ইদানিংকালে বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে। এই রোগের জন্য মূলত জলজ পরিবেশ যেমন দায়ী, সেই সঙ্গে মাছের সঠিক যত্ন ও পরিচর্যা না করাও একটা প্রধান কারণ। রোগের লক্ষণ হিসাবে প্রথম দিকে মাছের দেহে পেটের দিকে প্রধানত লাল দাগ দেখা যায় এবং আঁশগুলো কখনো আলগা হয়ে যায়, কখনো আবার ঝরে পড়ে। ফলস্বরূপ মাছ দুর্বল হয়ে যায় এবং এক সময় মাছ মারা যায়, যে কারণে চাষিকে ক্ষতির বোঝা বইতে হয়। রোগের প্রতিকারে একেবারে প্রথম থেকেই সুসংগত নিয়ন্ত্রণ ব্যবস্থা অবলম্বন করতে হবে। গ্রীষ্মের সময় পুকুরের জল শুকিয়ে গেলে পরিমাণ মতো সার, চুন ইত্যাদি প্রয়োগ করে পুকুরকে মাছ চাষের উপযোগী করে তুলতে হবে। আবার যে পুকুরে জল আছে সেখানে মহুয়া খোল দিয়ে পুরনো আমাছাপ মেরে ফেলতে হবে।
বিশ্বস্ত হ্যাচারি থেকে মাছের চারা সংগ্রহ করতে হবে। পুকুরে জলের পিএইচ পরীক্ষা করতে হবে। প্রতি বিঘা জলাশয়ে মোট 1500টি মাছ ছাড়তে হবে। তবে মাছ ছাড়ার পূর্বে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণে তা শোধন করা উচিত। প্রত্যহ একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে মোট মাছের ওজনের 3% হারে পরিপূরক খাদ্য দিতে হবে। পুকুরে শ্যাওলা কিংবা অন্যান্য জলজ আগাছা থাকলে তা ঘন জাল টেনে তুলে ফেলতে হবে। এছাড়াও পুকুরের জল যাতে বাইরে যেতে না পারে এবং বাইরের জল যাতে ভেতরে প্রবেশ করতে না পারে তার ব্যবস্থা করা দরকার। পুকুরে জলের পরিমাণ ঠিক রাখতে হবে। তাছাড়া বাজারে চলতি ব্লেসান নামক যে ওষুধটি পাওয়া যায় সেটা প্রয়োগ করতে হবে। বিঘা প্রতি 30 কেজি চুন প্রয়োগ করতে হবে। না হলে চুনের বদলে প্রতি বিঘায় 10 কেজি ব্লিচিং পাউডার একেবারে প্রয়োগ না করে 2 থেকে 3 কেজি করে একাধিকবারে প্রয়োগ করা যেতে পারে। এছাড়াও বিঘা প্রতি 15 কেজি লবণ জলে গুলে ছড়াতে হবে এবং 100 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রতি বিঘায় প্রয়োগ করা যেতে পারে। এছাড়াও জলের অ্যামোনিয়া কমানোর জন্য বাইরে থেকে বিশুদ্ধ জল পুকুরে প্রবেশ করানো দরকার। এই সব ব্যবস্থা অবলম্বনের দ্বারা পুকুরের পরিবেশ ঠিক রেখে মাছকে লাল দাগ রোগের হাত থেকে যেমন রক্ষা করা সম্ভব তেমনই পাওয়া যাবে উচ্চ ফলন। এখন আবার বিরতির পর থাকছে মটরশুঁটি চাষের অভিজ্ঞতা। আবার ফিরে এলাম অনুষ্ঠানে। শস্য পর্যায়ে একটি শিম্বি গোত্রের ফসল চাষ করলে জমির উর্বরতা বাড়ে। শীতকালে যেসব শিম্বি গোত্রের ফসল চাষ করা হয় তার মধ্যে মটরশুঁটি একটি। বাজারে এর একটা ভালো চাহিদা রয়েছে, তাই কৃষক বন্ধুরা মটরশুঁটি চাষ করে লাভবান হন। নদিয়া জেলার কৃষ্ণনগর ব্লকের প্রগতিশীল চাষী আবু বক্কর বিশ্বাস অন্যান্য বছরের মতো এবছরও মটরশুঁটির চাষে নেমেছেন। কিভাবে তিনি এই শিম্ব গোত্রের ফসলটি চাষ করছেন তা জানালেন। আমরা মটরশুঁটির বিভিন্ন রকমের জাত আছে, তার মধ্যে আমাদের এইদিকে আমরা মটরশুঁটি PSM 3 বলে যে জাতটা আছে সেটা আমরা লাগাই। শীতকালে বিভিন্ন রকমের ফসল হয়, যেমন শসা, উচ্ছে, ঝিঙে এবং মটরশুঁটি। তার মধ্যে আমি মটরশুঁটি চাষ করেছি 1 বিঘে। জমি তৈরি করার সময় আমরা 1 বিঘে জায়গায় 4 বস্তা ভার্মি কম্পোস্ট দিই। দেওয়ার পরে জমিটাকে ভালো করে ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে জমিটাকে তৈরি করে নিই। তৈরি করে নেওয়ার পরে 2 রকমভাবে আমাদের এইদিকে মটরশুঁটি লাগানো হয়। একটা হচ্ছে হাত নাঙলে 6 ইঞ্চি পরপর, আর একটা লাগানো হয় গরুর নাঙলে। হাত নাঙলে যদি আমরা মটরশুঁটি বুনি সেখানে 1 বিঘে জায়গায় 20 কেজি বীজ লাগে এবং একটা চারার থেকে আর একটা চারার দূরত্ব অন্তত 3 থেকে 4 ইঞ্চি আমরা রাখি। এইভাবে আমরা মটরশুঁটিটা লাগাই। লাগানোর পরে যদি আমরা হাত নাঙলে লাগাই তাহলে হাত দিয়ে মাটিগুলোকে সমান করে দিতে হয়। যেখানে যেখানে বীজ দেওয়া হয়েছে সেইগুলো সব সমান করে দিয়ে, যদি জমিতে রস থাকে তাহলে আমরা ঝাপটা বা ছিটনি বলি, যেটা যদি রস থাকে দিতে হবে না, আর যদি না থাকে তাহলে বোনার 2 দিন পরে আমরা ঝাপটা বা সেচ দিয়ে দিই। সেচ দেওয়ার মোটামুটি 1 সপ্তাহ পর থেকে আমাদের মটরশুঁটির চারা অঙ্কুরিতদম হতে থাকে এবং চারা বার হতে থাকে। চারা বার হয়ে যাওয়ার পরে আমরা একটা ছত্রাকনাশক ওষুধ স্প্রে করে, তারপরে প্রথম ছাঁচের থেকে 10 থেকে 15 দিন পরে মানে শুকিয়ে গেলে তখন আমরা দ্বিতীয় ছাঁচ বা ঝাপটা দিই এবং দ্বিতীয় ছাঁচের সময় আমরা রাসায়নিক সার প্রয়োগ করি। 1 বিঘে জায়গায় মোটামুটি 20 থেকে 25 কিলো সুফলা বা 10-26 প্রয়োগ করি। 10-26 প্রয়োগ করার পরে আমরা মোটামুটি আবার দিন 15 পরে আবার দ্বিতীয় ঝাপটা দিই। এইভাবে মোটামুটি 2 থেকে 2.5 মাস পরে আমাদের মটরশুঁটি গাছগুলোয় ফুল আসে। ফুল আসার পরে মটরশুঁটির জালি চলে আসে এবং যখন জালি আসে তখন এখানে পাখির খুব উৎপাত হয়। সেই জন্য আমরা যদি মনে করি মানুষ দিয়ে ঠেকাতে পারি, আর নইলে আমরা জাল পাওয়া যায়, সেই জাল 1 বিঘে জায়গায় বিছিয়ে দিই। জাল কিনে দিলে মোটামুটি 500 থেকে 600 টাকার জাল লাগে, আর যদি মানুষ রেখে দিই তাহলে 3000 টাকা খরচ হবে। তার জন্য আমরা মানুষ না রেখে
জাল টাঙিয়ে দিই, তাতে আমাদের অল্প খরচে হয়ে যায়। তারপরে মোটামুটি 65-70 দিনের মাথায় আমাদের মটরশুঁটিটা পুষ্ট হয়ে যায়। তারপরে আমরা মটরশুঁটির ভালো সাইজ হওয়ার জন্য বোরন ব্যবহার করি এবং একটা অনুখাদ্য আছে, যেমন আমরা টাটা ট্যাসেল ট্রুটা ব্যবহার করি। এতে মটরশুঁটির কালার এবং সাইজটা গুণগত মানটা ভালো হয়। আর মটরশুঁটিতে বিভিন্ন রকমের পোকার উৎপাত হয়, যেমন লেদা পোকা লাগলে আমরা পোলার আছে, উস্তাদ আছে, সেগুলো আমরা প্রয়োগ করি। সেই ওষুধগুলো এখনকার জারগুলো হচ্ছে 15 লিটারের। 15 লিটার জারে আমরা 20 থেকে 22 ml করে পোকার ওষুধ দিই এবং 1 বিঘে জায়গায় মোটামুটি 4 ধাপ ওষুধ লাগে। তারপরে যখন ফুল আসবে তখন যদি ফুল পড়ে যায়, তাহলে আমরা মিরাকুলান বলে একটা ওষুধ আছে, সেটা আমরা ফুল জালি ঠেকানোর জন্য প্রয়োগ করি। তারপরে মটরশুঁটি যদি ধসা লাগে, ধসার জন্য ডাইথেনেম M45 বা আমরা যেটা ম্যাঙ্কোজে 75 বা 65 বলি, এটা আমরা ধসা লাগলে প্রয়োগ করি। এইভাবে আমরা মটরশুঁটি চাষ করি। তারপরে যখন মটরশুঁটি পরিকল হয়ে যায়, তখন আমরা লেবার করে মটরশুঁটি তুলি। 1 বিঘে জায়গায় যদি ভালো মটরশুঁটি হয়, মোটামুটি 15 থেকে 16 কুইন্টাল মটরশুঁটি হয়। এবং যদি ভালো বাজার থাকে 30 থেকে 35 টাকা, যেটা মিডিয়াম বাজার, সেটা যদি থাকে তাহলে 1 বিঘে জায়গায় মোটামুটি 20 থেকে 25 হাজার টাকা মটরশুঁটি বিক্রি হবে। আর যদি বাজার কমা হয় তাহলে মোটামুটি 10,000 টাকা 1 বিঘে জায়গায় বিক্রি হবে। এবং 1 বিঘে জায়গা মটরশুঁটি চাষ করতে গেলে প্রথম থেকে জমি তৈরির থেকে একদম মটরশুঁটি বাজার নিয়ে যাওয়া পর্যন্ত 8 থেকে 10,000 টাকা খরচ হবে। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে? আপনারা আর কি কি দেখতে চান অন্নদাতা অনুষ্ঠানে? জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্ট লেক, সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।